গুম হওয়ার ১৬ মাস পর বাড়ি ফিরলেন সাভারের রহমতুল্লাহ। বন্দী ছিলেন ভারতের কারাগারে। হাসিনা জয়ের বিরুদ্ধে $৩০০ মিলিয়ন পাচারের অভিযোগ। টিউলিপের দুর্নীতির খবরে ব্রিটেনে তোলপাড়। হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ নিয়ে বক্তব্য পাল্টালেন চিফ প্রসিকিউটর, নিশ্চিত করবে পুলিশ সদর দপ্তর। বিএনপি সংস্কার চায় বলে বহু আগে রূপরেখা দিয়েছিল পঞ্চগড়ের সমাবেশে মির্জা ফখরুল। গত ২ মাসে ঢুকেছে ৬০,০০০ রোহিঙ্গা। সীমান্তে দুর্নীতির কারণেই ঠেকানো যাচ্ছে না অনুপ্রবেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। গুম হওয়ার ১৬ মাস পর বাড়িতে ফিরেছেন সাভারের রহমতুল্লাহ। তুচ্ছ ঘটনায় র্যাবের হাতে আটকের পর ভারতে পাঠানোর পর তাকে বন্দী করে রাখা হয় ভারতের একটি কারাগারে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন তিনি। সাভার প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশ ছেড়ে অন্য কোথাও দীর্ঘদিন বন্দী থাকায় মানসিকভাবে বিপর্যস্ত রহমতুল্লাহ। পরিবারের কাছে ফিরলেও ভয়ে আতঙ্কে অনেকটাই বাকরুদ্ধ তিনি। জেল থেকে বের করছে, তারপরে বাংলাদেশে দিয়ে গেছে। ২০২৩ সালের ২৯ আগস্ট মধ্যরাতে র্যাব পরিচয়ে সাদা পোশাকে ধামরাইয়ের গাঙ্গুটিয়া বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় রহমতুল্লাহকে। এরপর আর খোঁজ মেলেনি তার। শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকে একটি পোস্ট দেয়া এবং জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে। রহমতুল্লাহর সন্ধান পেতে পরিবারের সদস্যরা ছুটে বেরিয়েছেন র্যাব হেডকোয়ার্টার থেকে ডিবি কার্যালয়, স্থানীয় থানাসহ বিভিন্ন দপ্তরে। সেখানেও খোঁজ না পেয়ে যাওয়া হয় মানবাধিকার সংস্থাগুলোতেও। বাবারে কমনি দইরা নিয়ে গেল গায়ে আমার সামনে তো কত করলাম, কাকুতি মিনতি করলাম যে আমার বাবার জ্বর নিও নাও, কি করছে কিছুই কয় না তারা। কই জিজ্ঞাসাবাদ করে ছাইরা দিমু। নিখোঁজের পর তার পরিবার ধামরাই থানায় সাধারণ ডায়েরি করে। শনিবার গোমস্তাপুর থানা থেকে ধামরাই থানায় জানানো হয় রহমতুল্লাহকে খুঁজে পাওয়ার খবর। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয় তাকে। গতকালকে রাত্রে আমার কাছ থেকে ফোন আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে যে রহমতুল্লাহ নামক এক লোককে পাওয়া গিয়েছে। সে ইন্ডিয়ায় ছিল, ইন্ডিয়া থেকে তাকে পুশব্যাক করা হয়েছে তার গার্ডিয়ানদের সংবাদ দেওয়ার জন্য। আমরা এই জায়গা থেকে ওই চাঁপাইনবাবগঞ্জ রোহনপুর থানায় থেকে আমাদের কল দেয়, ওই থানায় যাই, ওই জায়গা থেকে আমাদের কাছে ওকে হস্তান্তর করে। প্রিয়জনকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত পরিবারের সদস্যরা। আমার ভাই ১৬ মাস গুম ছিল, মানে ওর কোনো খুঁজই ছিল না। এখন আমরা আমার ভাইকে কাছে পেয়েছি। আমার বাইরে যেরকম গুম করছাল নিয়ে আমাকে খুব কষ্ট লাগছে। বাইরে নিয়ে যাওয়াটা আমরা করিনি। এদিকে গুম সংক্রান্ত কমিশন আগেই একথা বলেছে যে তুচ্ছ অনেক ঘটনায় শেখ হাসিনার ক্ষমতার সময়ে অনেককে গ্রেপ্তার না করে গুম করে পাঠিয়ে দেওয়া হতো ভারতে। গুমের বিভিন্ন ঘটনায় ভারতের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ তুলেছে কমিশন। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। যুক্তরাজ্যে $৩০০ মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তবে অনুসন্ধান পর্যায়ে রয়েছে বলে বিস্তারিত জানাতে চান না দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেন, দুর্নীতিবাজদের কোনো ছাড় নয়। প্রণব চক্রবর্তী রিপোর্ট। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের গণমাধ্যমের সাথে প্রথম মতবিনিময়। সাংবাদিকদের নানা পরামর্শ আর প্রশ্ন শোনেন দুদক চেয়ারম্যান ও কমিশনাররা। এ সময় দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার প্রত্যয় জানিয়ে কমিশনাররা বলেন, কোনো ভয়ে ভীত নন তারা। দুর্নীতির যাতে সংশ্লিষ্ট যে কেউই হোক, সে দুর্নীতি টানলে সেও আসবে, এইটুক সাহস আমাদের আছে ইনশাআল্লাহ এই কমিশনের মধ্যে। পৃথিবীর কোন মানুষের দাসত্ব এই কমিশন করবেন ইনশাআল্লাহ। তদন্তে আমাদের যা
যারা আছেন আমাদের সাহায্যকারীরা, এই যে এখন যে 1100 জন আছেন, এদের মধ্যে থেকে আমি মনে করি ইনশাআল্লাহ তারা তাদের সর্বোচ্চ প্রজ্ঞা দিয়ে কাজ করবেন। পরে দুদক চেয়ারম্যান জনপ্রত্যাশা মেটাতে নিরলস কাজ করার কথা জানান। দুর্নীতি দমনের প্রথম প্রেসক্রিপশনটা হওয়া দরকার দুর্নীতি প্রিভেনশন, দুর্নীতি প্রতিরোধ। আমরা যাতে সেটা করতে পারি সেটা আমরা লক্ষ্য রাখবো। সুবিচারের দায় শুধুমাত্র দুদকের এটা মনে করলে হবে না, আমাদের এই বিচার ব্যবস্থার সাথে যারা জড়িত এই দায় দায়িত্ব সকলকেই দিতে হবে। চেয়ারম্যান জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে জয়ের অর্থ পাচারের সত্যতা পেয়েছে দুদক। এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য, আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। নগদ এবং ব্যাংকে রাখা অর্থ সহ নিজের সব সম্পত্তির হিসাব এ সময় তুলে ধরেন দুদক চেয়ারম্যান। এখন চাকরি যেহেতু ফিরে পেয়েছি, সুতরাং সেই পেনশন, অন্যান্য বেনিফিট সবই পাবো। হঠাৎ করে দেখবেন যে আমার টাকার অঙ্ক বেড়ে গেছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী ও শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুক্তরাজ্য বিএনপি নেতারা বলছেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের সাথে টিউলিপ সহ পুরো পরিবার জড়িত। অন্যদিকে শেখ পরিবারকে হেনস্থার অভিযোগ আওয়ামী লীগের। যুক্তরাজ্য থেকে শাহেদ শফিকের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। She has been allegedly accused of being involved in brokering a deal with Russia. এই অবস্থায় রূপপুর প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ নিয়ে ব্রিটিশ গণমাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে। এ নিয়ে কয়েকদিন ধরে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন ধরনের সভা সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে চলছে আলোচনা সমালোচনা। আমরা দূর দাবি জানাচ্ছি এই কমিউনিটির পক্ষ থেকে, সে যেন অচিরেই পদত্যাগ করে। রাজনৈতিক সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য একটি অপচেষ্টা বলে প্রতীয়মান হয়েছে। টিউলিপের দুর্নীতির এমন খবরে ব্রিটেনে বাংলাদেশিরা গ্রহণযোগ্যতা হারাচ্ছে, যা কমিউনিটির রাজনীতিবিদদের জন্য নেতিবাচক মনে করছেন প্রবাসীরা। এই বিষয়ে লেবার সরকার থেকে এখন পর্যন্ত স্পষ্ট কোনো মন্তব্য আসেনি। আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য অত্যন্ত বিব্রতকর, অত্যন্ত লজ্জাজনক। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেছেন, রূপপুর বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতির সঙ্গে টিউলিপের পুরো পরিবার জড়িত। তাকে মন্ত্রীর পদ থেকে বরখাস্ত এখন সময়ের দাবি। রাশিয়ার সাথে নিউক্লিয়ার প্রজেক্ট যেটা রূপপুর, সেই প্রজেক্টে তারা 4 বিলিয়ন পাউন্ড তারা চুরি করেছে। আমরা স্পেশালি তার রেজিগনেশন আমরা দাবি করছি। যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আতিয়া রসুল কিটন মনে করেন, শেখ পরিবারকে হেনস্থা করতেই এমন অভিযোগ তোলা হয়েছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং যে বর্তমান যে ইউনূস সরকার রয়েছে এটি অত্যন্ত সুকৌশলে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে যথাযথ আইনি পদক্ষেপের আহ্বান বাংলাদেশি কমিউনিটির। মানিক শিকদার, 21 টেলিভিশন। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ রোববার পর্যন্ত তাদের ওয়েবসাইটে দেখা যায়নি। যদিও এর নোটিশ জারি হয়েছে বলে এর আগে দাবি করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরে সংশোধিত বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়টি পুলিশ সদর দপ্তর জানাতে পারবে। শাকের আরজু রিপোর্ট। জুলাই আগস্টের গণহত্যার মামলায় গত 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ। গত 13 নভেম্বর শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করে প্রসিকিউশন। এর প্রেক্ষিতে আইজিপির দপ্তর যোগাযোগ করে ইন্টারপোলের সঙ্গে। রোববার চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুসারে চিঠি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ইন্টারপোলের রেড নোটিশের আপডেট তথ্যও জানান তিনি। ইন্টারপোলেরটা অলরেডি রেড নোটিশ জারি হয়ে গেছে। এটা যখন আমরা আবেদন করেছি আমাদের তার পরপরই ইমিডিয়েটলি জারি হয়ে আছে। এটা তো আসলে বাইরে বলা হয় না, রেড নোটিশ সরাসরি যখন আমরা রিকোয়েস্টটা পাঠাই আমাদের ফর্মাল ইয়ার মাধ্যমে সেটা তখনই জারি হয়ে যায়। না, ট্রাইব্যুনালকে জানানো হয়নি। এটা তো ট্রাইব্যুনালের বিষয় না, এটা হচ্ছে ট্রাইব্যুনালের পরোয়ানার ভিত্তিতে প্রসিকিউশন রিকোয়েস্টটা করেছে। সুতরাং এই প্রসিকিউশনের রিকোয়েস্টের ভিত্তিতে এটা করা হয়েছে।
তবে কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে সে তথ্যের সংশোধন করে বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। যে ফর্মটা আছে তাদের স্বীকৃত ফর্ম সেটা ফিল আপ করে একটা ফরওয়ার্ডিং লেটার সহ আমরা এনসিবিকে অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে সেন্ট্রাল ব্যুরো ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো যেটা আছে সেটার কাছে আমরা পাঠিয়েছি। বাকি ফর্মালিটিসটা করার দায়িত্ব আমাদের এনসিবির। আমরা এই খবরটা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারছি না যে তাদের মাধ্যমে এটা জারি হয়েছে কিনা বা ইন্টারপোলের ওয়েবসাইটে এটা অ্যাভেলেবল আছে কিনা। এটার আপডেট জানতে হলে আপনারা যদি পুলিশ সদর দপ্তরের একজন এডিশনাল আইজিপি আছেন এনসিবির দায়িত্বে, তার কাছ থেকে এটা বিস্তারিত তথ্য জানতে পারবেন। আমরা যদি জানতে পারি ভবিষ্যতে বা পরবর্তীতে আমরা আপনাদেরকে এটা জানাতে পারব। শুধু শেখ হাসিনাই নয়, দেশের বাইরে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধেও ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে যাচ্ছে প্রসিকিউশন। তবে ইন্টারপোলের ওয়েবসাইটে রেড নোটিশের তালিকায় শেখ হাসিনার নাম পাওয়া যায়নি। সেখানে 46 জন বাংলাদেশির বিরুদ্ধে রেড নোটিশ আছে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি সংস্কার চাই বলেই অনেক আগেই রূপরেখা হিসেবে 31 দফা দিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশকে আবারও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। পঞ্চগড় প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশকে সঠিক পথে পরিচালিত করতে সংস্কারের যে ধারণা তা অনেক আগে থেকেই বলে আসছে বিএনপি। রোববার পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বলেছি যে সংস্কারটা আমরা চাই। আমরা 2016 সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ভিশন বাংলাদেশ 2030 দিয়েছিলেন। বাংলাদেশকে বিপদে ফেলতে ভারতে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনা যে ষড়যন্ত্র করে যাচ্ছে তা প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদ হচ্ছে যখন একটা সরকার নির্বাচনের নাম করে ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে তারপরে একটা ভীতি, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে, সে তখন গুম করে খুন করে যেভাবেই হোক সে ক্ষমতায় জোর করে টিকে থাকার চেষ্টা করে। হাসিনা তাই করেছে। এ সময় তিনি বলেন, বিগত 3টি নির্বাচন মানে আওয়ামী লীগের গুম খুনের ইতিহাস। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গত 2 মাসে মানবিক কারণ ও পরিস্থিতি বিবেচনায় 60,000-এর বেশি রোহিঙ্গাকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়েছে। ব্রিফিংয়ে এ কথা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে দুর্নীতির কারণেই রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে দেশে আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেয়া হবে না বলার পরেও গত 2 মাসে মিয়ানমার থেকে অনুপ্রবেশ ঘটেছে 60,000-এরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গার। থাইল্যান্ডে মিয়ানমার সীমান্তবর্তী 4 দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে দেশে ফিরে ব্রিফিংয়ে এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে দুর্নীতির কারণেই রোহিঙ্গারা এ সুযোগ পাচ্ছে, এমনটাই জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আপনাদের কিছু করার থাকে না। সেরকম পরিস্থিতিতে আমরা এই 60,000-কে ঢুকতে দিয়েছি ফর্মালি যে দিয়েছি তাও না, তারা বিভিন্ন পথে ঢুকে গেছেন। এবং আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রচুর দুর্নীতি আছে বর্ডারে। এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা ইস্যুতে আসিয়ানের সহায়তা চেয়েছে বাংলাদেশ। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কেও বলেছি, মানে অন্যান্য যারা ছিল যে তোমাদের বিশেষ করে আসিয়ানের আমরা এ ব্যাপারে সহায়তা চেয়েছি, যে আসিয়ান কিন্তু পরের দিনই গতকাল কিন্তু মিট করেছে আসিয়ান আবার। তো বলেছি যে তোমাদেরকে এটা করতে হবে, কারণ এই তোমাদের সবার সাথেই এই সমস্যার সমাধান প্রয়োজন। এর আগে রাজধানীতে বঙ্গোপসাগরের সাথে পুনঃসংযোগ স্থাপন অভিন্ন স্বার্থর খোঁজ শিরোনামে সেমিনারেও রোহিঙ্গা বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোহিঙ্গা প্রত্যাবাসনে বঙ্গোপসাগরীয় দেশগুলোর সাথে পারিপার্শ্বিক ভূ রাজনৈতিক সম্পর্কই রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূমিকা রাখবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। Peace and order will not be possible in Myanmar and consequently in the region unless the Rohingyas lodged in the camps in Bangladesh can go back to their homes with security and rights. It is incumbent on Myanmar and the regional powers to create a congenial atmosphere for their return. নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। দলীয় লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতির কারণে দেশের উচ্চশিক্ষার মানের অধঃপতন হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
উচ্চশিক্ষা বিষয়ক সম্মেলনে উপদেষ্টা আরও বলেন, ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তায়ন ও শিক্ষক নিয়োগে দীর্ঘমেয়াদী অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করা হয়েছে। শিউলি শবনমের প্রতিবেদন। স্বাধীনতার ৫৩ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা কতটা উন্নত হয়েছে এবং প্রতিবন্ধকতাগুলো কি, সেসব নিয়েই দৈনিক সংবাদপত্র বণিক বার্তার উদ্যোগে উচ্চশিক্ষায় বৈশ্বিক মান, বাংলাদেশের করণীয় শিরোনামে এই শিক্ষা সম্মেলন। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, উচ্চশিক্ষায় মানসম্মত শিক্ষকের অভাব ঘোচানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উচ্চশিক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণ রিসোর্স মোবিলাইজ করা সরকারের পক্ষে কোনো আমলে কোনো দিনই সম্ভব। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা ঠিক করতে না পারলে উচ্চশিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়, এমন মত শিক্ষাবিদ ও গবেষকদের। রাষ্ট্রের একটা বাজেট থাকা উচিত এবং গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে মনোযোগটা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে আগে খুব জরুরি হচ্ছে মাধ্যমিক এবং প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করা, তার গুণগত মান নিশ্চিত করা। সম্মেলনে শিক্ষা উপদেষ্টা বলেন, জেলায় জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও নেই কোনো ভালো শিক্ষক কিংবা শিক্ষার্থী। একই অবস্থা জাতীয় বিশ্ববিদ্যালয়েও। ১.৫ দশক ধরে শিক্ষক নিয়োগেও একদম যখন প্রাথমিক পর্যায়ে শিক্ষক লেকচারার নিয়োগ করা হয়, যেখানে প্রচণ্ড অনিয়ম শুরু হয়েছে। এটা দীর্ঘমেয়াদী এই প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করার একটা আশঙ্কা দেখা যায়। প্রত্যন্ত অঞ্চলে রাজনৈতিক বিবেচনায় অনার্স মাস্টার্স খুলে বসেছে, অথচ কোনো শিক্ষক নাই। এগুলোর ভবিষ্যৎ কী হবে? উচ্চশিক্ষার মান বাড়াতে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সমন্বিতভাবে কাজ করা ও শিক্ষা খাতে বাজেট বাড়ানো জরুরি বলে উল্লেখ করেন শিক্ষা উপদেষ্টা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মান। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ ও নিহতের মামলায় সাতপন্থী তাবলিগ জামায়াতের মুখপাত্র মুয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় আদালত চত্বরে সাতপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়কে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। শুক্রবার ভোর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার হন সাতপন্থী তাবলিগ জামায়াত মুখপাত্র মুয়াজ বিন নূর। পরে টঙ্গী পশ্চিম থানায় তাকে হস্তান্তর করা হয়। টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি মুয়াজ বিন নূর। রোববার সকালে তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিজ্ঞ আদালত মামলার মূল রহস্য, অন্যান্য আসামি কারা ছিল, এই হত্যাকাণ্ডটা সুষ্ঠু তদন্তের স্বার্থে বিজ্ঞ আদালত তাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আসামিকে। তিনি বাংলাদেশের খ্যাতিসম্পন্ন বক্তা এবং ইন্টারন্যাশনালভাবেও খ্যাতিসম্পন্ন বক্তা। ওনাকে শুধু হয়রানি করার জন্য অত্র মোকদ্দমায় জড়িত করা হয়েছে। তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং উক্ত ঘটনার সাথে তিনি জড়িত নন। এ সময় আদালত এলাকায় জড়ো হন মাওলানা জুবায়েরের অনুসারীরা। সাতপন্থীদের বিচার দাবি করেন তারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গত ১৮ ডিসেম্বর জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে তুরাগ তীরে ইজতেমা মাঠে দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ জন নিহত হন, আহত হন শতাধিক। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। বুয়েট শিক্ষার্থী মুহতাসিম নিহতের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতের দাবি, ৩ আসামি ২ দিনের রিমান্ডে। আমন্ত্রণ আবারও রাতের ২১ সংবাদে। ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই শোক প্রস্তাব গৃহীত হয়। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শোক প্রস্তাবটি উত্থাপন করেন। সভার শুরুতে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সোমবার সকাল 10:30টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে বর্ষিয়ান আইনবিদ উপদেষ্টা হাসান আরিফকে। প্রাইভেট কার চাপায় শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বুয়েটের উপাচার্য। আর মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে বাবা মা বলছেন, কোনো অপশক্তি যেন এই বিচার বাধাগ্রস্ত করতে না পারে।
এদিকে মুহতাসিম নিহতের ঘটনায় গ্রেফতার 3 আসামিকে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সুমাইয়া খানের রিপোর্ট। ছেলেকে এভাবে হারাবেন এমনটা ভাবতেও পারেনি মুতাসিম মাসুদের মা রাইসা সুলতানা। আমার ক্ষতি কি পূরণ করার মতো আমি বলবো যে আমার সন্তানটি ফিরিয়ে দিক তাইলেই হবে। পুরো ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করেন মুতাসিমের বাবা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। আমার ছেলের কোনো অন্যায় ওখানে নাই, তাকে পুলিশ কাগজপত্র দেখানোর জন্য দাঁড়া করছে, সে এসে গাড়িটা উঠাইতেছে। আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তার ফাঁসি চাই, সে মার্ডার করছে আমার ছেলেকে। শোকার্ত বাবা মাকে সমবেদনা জানাতে মুতাসিমের বাসায় যান বুয়েটের উপাচার্য, সহ-উপাচার্য ও শিক্ষকেরা। আমাদের ছাত্র ছাত্রীরা, আমাদের সন্তানেরা যেন নিরাপদ থাকে, সেটার জন্য সরকার যে ব্যবস্থা নেবে আমাদের দিক থেকে যা যদি কোনো করণীয় থাকে, প্ল্যানিংয়ে বলেন, বুয়েটের থেকে আমরা আমাদের সাধ্য চেষ্টা করব। এদিকে মুতাসিম মাসুদ নিহতের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তার ছেলে মুবিন সহ 3 জনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। একটা মাদকদ্রব্যের মামলা, আরেকটা হচ্ছে সড়ক পরিবহন আইনের মামলা। এই মামলার সকল কাগজপত্র পর্যালোচনা করে বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করেছি যে এটা কোনো সড়ক পরিবহন আইনে দুর্ঘটনাজনিত মামলা নয়, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রতিবাদে সোচ্চার সহপাঠীরা ছুটে যান নারায়ণগঞ্জের আদালতে। সেখানে আসামিদের হাজির করার পর বিচারের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের যাতে পুঙ্খানুপুঙ্খ বিচার হয়, আমরা এটাই দাবি করতেছি। তার জন্য সঠিক বিচার হয়, আমরা সেই কামনা করছি। বিজ্ঞ আদালতের যে ডিসিশন তার উপর সম্পূর্ণ আস্থা রাখি এবং এটাও বিশ্বাস করি সামনে যে তদন্ত কাজগুলো হবে সেগুলো আইন অনুযায়ী সুষ্ঠুভাবে হবে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। পদোন্নতিতে কোটার প্রতিবাদে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। এ অবস্থায় তাৎক্ষণিক বৈঠকে বসেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। পরে বলেন, কিছু মৌলিক বিষয় নিয়ে দাবি জানিয়েছেন কর্মকর্তারা। এ সময় জনপ্রশাসন সংস্কারে তাদের সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান জনপ্রশাসন সচিব। মফিউর রহমানের রিপোর্ট। উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে এবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বৈঠকে বসেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে। বৈঠক শেষে অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, প্রশাসনের বিভিন্ন দাবি দাওয়া পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তারা এখানে এসেছেন। আমরা মনে করছি যে সঙ্গত কারণে আমাদের বর্ধিত কিছু তথ্য স্যারদেরকে দেওয়ার দরকার, এবং সেই কারণে আমরা মনে করছি যে আমরা কমিশনের সাথে আরেকবার বসার সুযোগ নিতে চাই। এ সময় জনপ্রশাসন সচিব বলেন, কিছু মৌলিক বিষয় নিয়ে তারা দাবি জানিয়েছেন। জনপ্রশাসন সংস্কার কমিশন একটা চলমান প্রক্রিয়া, যাতে আমরা এই কাজগুলো সুষ্ঠু সুন্দরভাবে করতে পারি। একটা সরকার এসেছে, সরকারের আমরা সহযোগী, আমরা সবাই আপনারা অংশীদার, আমরা সবাই মিলে সরকারের জনগণকে, সিটিজেনকে সার্ভিস দিতে পারি। এছাড়া সংস্কারের বিষয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত যে কেউ সুপারিশ দিতে পারবেন বলেও জানান জনপ্রশাসন সচিব। জনস্বার্থে জনগণকে নিয়ে আগানো যায়, এটাই আমার লক্ষ্য। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রাহাত ফতেহ আলী খান বাংলাদেশের সাথে গান নিয়ে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ে রাহাত ফতেহ আলী খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, তার সাথে কোনো কূটনৈতিক বিষয়ে আলাপ হয়নি, বরং সাংস্কৃতিক আদান প্রদান বিষয়ে আলোচনা হয়েছে। বিপ্লবের পর এমন সাংস্কৃতিক আয়োজনের প্রয়োজন ছিল বলেও মনে করেন এই উপদেষ্টা। পরে রাহাত ফতেহ আলী খান বলেন, বাংলাদেশ তার নিজের মাতৃভূমির মতোই। বাংলাদেশের শিল্পীদের গান এবং সাংস্কৃতিক পরিমণ্ডল ভালো লাগে উল্লেখ করে রাহাত ফতেহ আলী খান বলেন, ভবিষ্যতে তিনি বাংলাদেশের গান নিয়ে কাজ করবেন। Feel that I'm singing in my home ground, and I'm always, we are as a Pakistani, we are always stand with the Bangladeshi. I have sung a couple of songs, Bangladeshi song. Raja Kashif has made the composition for me. মুক্ত চিন্তা ও মানবিকতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছে লালন চর্চা কেন্দ্র। বাউল শিল্পীরা বলছেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রত্যয় থাকলেও সংস্কৃতি কর্মীদের উপর নির্যাতন, সহিংসতা হচ্ছে। মাহিলা ইসলামের রিপোর্ট।
জাতীয় প্রেস ক্লাবের সামনে এভাবেই গানে গানে প্রতিবাদ করে লালন শিল্পীরা। তুলে ধরেন তাদের বিরুদ্ধে নানা হয়রানির চিত্র। আমাদের স্টেজ রেডি, প্রোগ্রাম হবে, ক্ষমতাশালী কিছু লোক আছে তারা এসে স্টেজ ভেঙে দিচ্ছে। আমরা সঙ্গীত করি, আমাদের সমস্ত কিছু উৎসর্গ করে দিই। আমাদের এই শিল্পী গোষ্ঠীদের মাঝে কেন এত আঘাত, এত অত্যাচার? আপনার আমার গুরু দায়িত্ব তাদেরকে পৃষ্ঠপোষকতা করা, এটাই আমাদের প্রত্যাশা। জ্ঞান, যুক্তি ও মানবিকতার শক্তিকে যারা ভয় পায় তারাই এইসব হামলা চালায়, এমনটাই মনে করেন বাউল সাধকেরা। আদি থেকে চলে আসছে এই যুদ্ধ। তারা কারা? যারা রাসূল মানে না, যারা মুর্শিদ মানে না, যারা আল্লাহ রসুলের সঠিক পথে নাই। শিল্পীদের উপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বাউল সাধকেরা। আমি আমার কর্ম করে খাবো, সেই কর্মের মধ্যে বাধা আসতেছে। আমার পরিবার বর্গ নিয়ে আমি বেঁচে থাকবো, সেই পথের মধ্যে বাধা হয়ে আসতেছে। আমি আপনাদের ক্ষতি না করছি। সহিংসতা পরিহার করে শান্তির পথে সবাইকে এগিয়ে আসার আহ্বান লালন চর্চা কেন্দ্রের। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ইসরায়েল হামাস যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি, 3 ধাপে চুক্তি বাস্তবায়নের প্রস্তাব। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া গুপ্ত হত্যা ও বিভিন্ন হামলার ঘটনায় নিরাপদ বাংলাদেশ গড়ার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে দেখা করে 4 দফা দাবি তুলে ধরেন তারা। গত 2 থেকে 3 সপ্তাহ যাবত ধরে যে গুপ্ত হত্যা হচ্ছে, সেই গুপ্ত হত্যার ভিতরে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করেছি এবং সেই প্যাটার্নের ভিত্তিতে আমরা এই 4 দফা দাবিতে উপনীত হয়েছি। যদি আগামী 48 ঘন্টার মধ্যে পূরণ না হয় কিংবা এর প্রতি আমরা যদি কোনো দৃশ্যমান আচরণ না দেখি আমাদের এই দাবিগুলোর প্রতি, তাহলে আমরা এখান থেকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব এবং সেই কঠোর পদক্ষেপ আমরা ঢাকা অচলের মতো আরও কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। 11 বছর পর আমার দেশ পত্রিকার নব অভিযাত্রা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণমানুষের হয়ে কথা বলার অঙ্গীকার জানালেন পত্রিকাটির কর্মীরা। আর আমার দেশের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন শুভেচ্ছা জানাতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আসিফ সুমিতের রিপোর্ট। একঝাঁক উদ্যমী কর্মী নিয়ে আবারও নতুন করে প্রিন্ট ভার্সনে যাত্রা করল জনপ্রিয় পত্রিকা আমার দেশ। দীর্ঘ সময় আওয়ামী সরকারের রোষানলে পড়ে বন্ধ থাকে পত্রিকাটির প্রিন্ট ভার্সন। একই সাথে জেল জুলুমে নির্যাতিত হন সম্পাদক মাহমুদুর রহমান। নতুন বাংলাদেশে আবারও তাঁর দিক নির্দেশনায় শুরু হলো আমার দেশ পত্রিকার নব অভিযাত্রা। এই মাহেন্দ্রক্ষণে দেশ ও দেশের মানুষের হয়ে কথা বলার প্রত্যয় জানান পত্রিকাটিতে যোগ দেয়া কর্মীরা। মানুষের যে অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি, এটা ছিল আমাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত রকমের। আমরা কল্পনাও করতে পারিনি যে মানুষ একটা কাগজের জন্য এইরকম উন্মাদনায় ভুগতে পারে, এরকম আকাঙ্ক্ষা তারা করতে পারে। বাংলাদেশে একটি পরিবর্তনের হাওয়া এসছে, আমরা আবার নতুন আঙ্গিকে এসেছি। আমরা পাঠকদের সঙ্গে আমরা পাঠকের কথা বলবো। আমরা সত্য সংবাদের মাধ্যমে বাংলাদেশের কালচার, বাংলাদেশের ঐতিহ্য এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমরা সবসময় অটল থাকব। সাধারণ মানুষ বলছেন জুলুম নির্যাতনের পর ফিরে আসা পত্রিকা নিয়ে আশাবাদী তারা। দেশের স্বাধীনতা রক্ষার জন্য ওনার যে অবদান এটা অনস্বীকার্য। জাতি এবং মুসলমান অবশ্যই এটা আজীবন আমরা আশা করি এটা জানবে, স্বীকার করবে। আজকে প্রথম বেরিয়েছে, অনেকদিন পরে শেষ হয়ে গেছে, কোনো পত্রিকা নাই। 70 কপি পাইছিলাম, শেষ হয়ে গেছে। প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে দৈনিক আমার দেশ। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। শতভাগ প্লাস্টিক রিসাইক্লিংয়ের লক্ষ্য নিয়ে সাস্টেনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল প্রাণ আরএফএল। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, জাতিসংঘের এসডিজি অর্জনের অংশ হিসেবে টেকসই পণ্য, প্যাকেজিং, কৃষি, পানি এবং এনার্জির দিকে এগোচ্ছে গোষ্ঠীটি। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম জানান, সরকারের উদ্দেশ্যের সঙ্গে প্রাণের উদ্দেশ্যে মিল রয়েছে।
আগামী লক্ষ্য রাজনৈতিক ব্যবসা ও পরিবেশকে টেকসই করা। এতে প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় আবারও শুরু হতে যাচ্ছে ৩৬তম জাতীয় টিম রেস চ্যাম্পিয়নশিপ। রাজধানী ঢাকার অলিম্পিক ভবনে আয়োজন করা হয় মিট দ্য প্রেস অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান, সহ সভাপতি সৈয়দ আহমেদ রবি ও আবুল কাশেম, সাধারণ সম্পাদক নাইমুল হাসান, আহ্বায়ক মৌলা আল মামুন, ইস্পাহানিটির ব্যবস্থাপনা ওমর হান্নান, ব্রিজ ফেডারেশন ও ইস্পাহানির অন্যান্য কর্মকর্তারা। এবারে টুর্নামেন্টে ১৬ থেকে ১৮টি দলের ১০৮ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। খেলাগুলো দুটি ভাগে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ২৪ থেকে ২৬ ডিসেম্বর এবং ২৭ থেকে ২৮ ডিসেম্বর খেলাগুলো হবে ঢাকার ডিআইটির অলিম্পিক ভবনে। যশোরের নোয়াপাড়ায় কার্যক্রম শুরু করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নতুন শাখা। শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুল সালাম, খুলনা আঞ্চলিক প্রধান আহমেদ আশিক রাজি, নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক ইয়াসির রহমান, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, মতিউর রহমান ফরাজি ও গোলাম মোস্তফা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিনিয়োগ, রেমিটেন্স ও অ্যাপ ভিত্তিক সেবা সহ সব ধরনের শরিয়া ভিত্তিক ব্যাংকিং সুবিধা পাবেন গ্রাহকরা। এর সাথে শেষ করছি রাতের ২১ সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। গুম হওয়ার ১৬ মাস পর বাড়ি ফিরলেন সাভারের রহমতুল্লাহ, বন্দী ছিলেন ভারতের কারাগারে। হাসিনা জয়ের বিরুদ্ধে $৩০০ মিলিয়ন পাচারের অভিযোগ, টিউলিপের দুর্নীতির খবরে ব্রিটেনে তোলপাড়। হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ নিয়ে বক্তব্য পাল্টালেন চিফ প্রসিকিউটর, নিশ্চিত করবে পুলিশ সদর দপ্তর। বিএনপি সংস্কার চাই বলেই বহু আগে রূপরেখা দিয়েছিল পঞ্চগড়ের সমাবেশে মির্জা ফখরুল। গত ২ মাসে ঢুকেছে ৬০,০০০ রোহিঙ্গা, সীমান্তে দুর্নীতির কারণে ঠেকানো যাচ্ছে না অনুপ্রবেশ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।